সাইয়েদ আলী খামেনির নেতৃত্বে ইরানের ডিফেন্স কাউন্সিল গঠন করা। সাদ্দাম হোসেনের প্রায় 15টা প্লেন ফেলাই দিল। যুদ্ধ বিমানগুলো ছিল অস্ত্রশস্ত্র বেশিরভাগই আমেরিকান। তো আমেরিকা কি করলো? ইরানকে তাদের স্পেয়ার পার্টস সরবরাহ বন্ধ করলো এবং সাদ্দাম হোসেনকে ওইদিকে এই কুয়েতের আমির, সৌদি আরব, সেই সময়ের আরব শাসকরা হাজার হাজার কোটি ডলারের সহায়তা দিল। সেগুলো দিয়ে সাদ্দাম ফ্রান্স থেকে মিরেজ বিমান কিনলো এবং বিভিন্ন দেশ থেকে সে অস্ত্র সংগ্রহ করলো, কিন্তু ইরান পারছিল না। তারপরে মিসাইল, এই দূরপাল্লার মিসাইল সাদ্দামকে দেওয়া হলো। তখন ইরান ছিল মূলত অসহায়। ইরানের হাতে আধুনিক অস্ত্রশস্ত্র ছিল না এবং যা ছিল, গোলা বারুদ ছিল, সেই সমস্ত ফাইটারের জন্য যে মিসাইল ছিল সেগুলো আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছিল। তখন এই সাইয়েদ আলী খামেনির নেতৃত্বে ইরানের ডিফেন্স কাউন্সিল গঠন করা হয় এবং ইরানিরা তখন, ইরানের সামরিক বিশেষজ্ঞ ইঞ্জিনিয়াররা মিলে ইমাম খোমেনির কাছে তারা সাহায্য চায় যে আমরা যেহেতু বহির্বিশ্ব থেকে কিছু পাচ্ছি না, আমাদেরকে আপনি পর্যাপ্ত ফান্ড দেন, আমরা নিজেরাই এই সমস্ত মিসাইল এবং অস্ত্রশস্ত্র তৈরি করব। তখন তাদেরকে ফান্ড দেওয়া হয় এবং ইরান ওই সময়ে ফরাসি মিরেজ কি করতো, 3 কিলোমিটার দূরে থেকে তোমার এই ইরানিদের আঘাত করত। ইরানিদের যে ছিল রাডার, এই রাডার হিট করত। তো রাডার হিট করলে পরে তো আর প্লেন দেখতে পাবে না। তখন ইরানিরা করলো কি, নিজস্ব টেকনোলজি দিয়ে তারা একটা রাডার তৈরি করলো, যে রাডারে তারা ওই আগে 3 কিলোমিটারের বেশি দেখতে পারতো না, তারা 5 কিলোমিটার দূরেই তারা দেখতে পারলো। তখন তারা করলো কি, 1 সপ্তাহের মধ্যে সাদ্দাম হোসেনের প্রায় 15টা প্লেন ফেলাই দিল। কারণ তাদের হিট করার আগেই এদের মিসাইল গিয়ে ওই প্লেনগুলোকে হিট করলো। তখন সাদ্দাম হোসেন ইরানে প্লেন পাঠানো, ফাইটার জেট পাঠানো বন্ধ করলো এবং তখন সমালোচনা শুরু হলো যে ইরানকে হয়তো কেউ টেকনোলজি দিয়েছে, তারা এটা কোথায় পেল, কিন্তু ইরানিরা তখন নিজেরা এটা তৈরি করেছে। এইখান থেকে শুরু হলো। তারপরে সাদ্দাম যে তেহরানে মিসাইল মারতো, তারপরে বিভিন্ন শহরে মিসাইল মারতো, ইরানিদের কাছে ওই পরিমাণ মিসাইল ছিল না। তখন ইরান মিসাইল টেকনোলজিকে ডেভেলপ করার জন্য তারা সর্বশক্তি নিয়োগ করে এবং একসময় সাদ্দাম হোসেন পরাস্ত হয়, ইরানের সাথে তাদের সন্ধি হয়। ইরানের সাথে যখন সাদ্দাম হোসেন সন্ধি করে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বেলায়েতি এবং ইরাকের পররাষ্ট্রমন্ত্রী তারেক আজিজ তেহরান এবং বাগদাদ সফর করেন, করে তারা সব কিছু ঠিক করেন এবং তারা যুদ্ধ বন্ধের জন্য মিলিত হন। সেই সময় সাদ্দামকে দিয়ে কুয়েত আক্রমণ করায় আমেরিকা, করাইয়া ওই অজুহাতে ইরাকের সাদ্দামকেও তারা ফাঁসি দেয় এবং ইরাকের যে 8 লক্ষ সেনা, প্রশিক্ষিত সেনা এবং তাদের বিপুল পরিমাণ সমরাস্ত্র সবকিছু ধ্বংস করে দেয়। কারণ তখন আমেরিকা বোঝে যে ইরানের সাথে যেহেতু ইরাক এক হয়ে গেছে, এখন যদি এইভাবেই যদি তারা নিজেরা যদি আপোষ করে, তাহলে ইরান এবং ইরাকের এই বিশাল সামরিক শক্তি ইসরায়েলের জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়াবে এবং মধ্যপ্রাচ্য বা আমেরিকার স্বার্থ হুমকিতে পড়বে। যার জন্য আমেরিকা কৌশলে সাদ্দামকে দিয়ে বোকা বানায় ইরাকের এই 8 লক্ষ সৈন্য এবং তার যে বিশাল সমরাস্ত্র, প্লেন, এগুলো ধ্বংস করে। তবে সাদ্দাম যেটা করছিল, তার প্লেনগুলো সে ধ্বংস করার আগেই ইরানে সে পাঠিয়ে দিয়েছিল তার ফাইটার জেটগুলো। যাই হোক, এই সমস্ত কিছু এই আজকে যে রাহাবার শহীদ আয়াতুল্লাহ খামেনেই, ওনার তত্ত্বাবধানেই সবকিছু হয়েছিল। এবং ইমাম খোমেনি যখন মারা যাবেন, মানে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, ক্যান্সার ধরা পড়ে, তখন পরবর্তী রাহাবার কে হবে এটা নিয়ে আলোচনা চলছিল। তখন ইমাম খোমেনি কিন্তু কাউকে বলে যাননি কারো কথা যে আমার পরে অমুক রাহাবার হবে। তিনি একদিন টেলিভিশন দেখতেছিলেন ওনার ছেলের সাথে বসে,
ওনার বড় ছেলের সাথে। তারপরে আয়াতুল্লাহ খামেনেই তখন প্রেসিডেন্ট হিসেবে নর্থ কোরিয়া সফর করছিলেন। নর্থ কোরিয়ায় যখন তাকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল এবং উনি যখন ওই গার্ড অফ অনার নিচ্ছিলেন, তখন ইমাম খোমেনি তার ভিতর থেকে একটা কথা বেরিয়ে আসে যে যে খামেনেই আমার উত্তরাধিকারী হওয়ার যোগ্য। ইমাম খোমেনি মারা যাওয়ার পর যখন তাদের গার্ডিয়ান কাউন্সিল যখন এই শুরা যখন পরবর্তী রাহবার নির্বাচন করবে কে হবেন, তখন এই ইমাম খোমেনির ছেলেকে তারা জিজ্ঞেস করেন। তো ইমাম খোমেনির ছেলে শুধু বলেন যে আমাকে আমার বাবা তেমন কিছুই বলেননি, শুধু আমাদের প্রেসিডেন্ট যখন নর্থ কোরিয়া সফর করছিলেন তখন তিনি এই ধরনের একটা অভিব্যক্তি ব্যাপক। এই কথার উপরেই সমস্ত শুরা সদস্য রাহবার হিসেবে মেনে নেন খামেনেইকে। যদিও ওনার বয়স সের তুলনায় অনেক বড় বড় আয়াতুল্লাহ ছিলেন, সবাই রাহবার হিসেবে মেনে নেন। সেই সময় থেকে ওই প্রায় 1988 সাল থেকে এই পর্যন্ত উনি রাহবার হিসেবে দায়িত্ব পালন করেন। এই দিক থেকে ইমাম খোমেনির জানাজা যে বিশাল হবে এটাই তো স্বাভাবিক। আর বাইরে যতই প্রচার করা হোক, ইরানের জনগণ তো 8 বছর যুদ্ধ করছে এই রাহবার এই প্রেসিডেন্ট খামেনির নেতৃত্বে, এবং তারা জানে যে খামেনি কিভাবে দেশকে পুনর্গঠন করেছেন এবং দেশের এই যে সামরিক শক্তি, আজকের যে মিসাইল টেকনোলজি, ড্রোন, ফাইটার জেট, সমস্ত দিক দিয়ে ইরানের যে সাফল্য, ইভেন কি ইউক্রেনের যুদ্ধে রাশিয়াকে ইরান যেভাবে সাহায্য করছে, এইটা তো ইরানি জাতি জানে। ইরানি জাতি তো এটা গর্ব। আর যেভাবে ইরান সেই ফেব্রুয়ারির যুদ্ধে আমেরিকা ইসরায়েলকে নাস্তানাবুদ করছে, আবার এই বর্তমান যুদ্ধে যেভাবে 100 দিনের যুদ্ধে যেভাবে ইরান আমেরিকাকে বর্ষতা স্বীকার করতে বাধ্য করেছে, এটা তো ইরানি জাতির গৌরব। তো সেই গৌরবের যিনি মধ্যমণি আয়াতুল্লাহ খামেনেই, তার জানা যায় কোটি কোটি মানুষ তো হবে, এটাই স্বাভাবিক। এবং এর পিছনে কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য ছিল না। রাজনীতি করে আমাদের দেশে যেমন ভাড়াটিয়া লোক নিয়ে আসে লোক, ইরানিদের এইটার দরকার হয়নি। কারণ ইরানি জাতির ওই মুষ্টিমেয় রেজা শাহর ছেলে, ওই যে পাহলভি, রেজা পাহলভির মানে সামান্য কিছু সাপোর্টার, যেগুলো আমেরিকা এবং মোসাদের এজেন্ট, এরা ছাড়া ইরানের 99% লোক এখানে ইমাম এই রাহবার খামেনেইর প্রতি সম্মান প্রদর্শনের জন্য তারা এখানে অংশ নিয়েছেন এবং সারা বিশ্বের মুক্তিগামী মানুষ এবং দেশ এখানে অংশ নিয়েছে।